আর কিছুদিন পরই তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন। আজ আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞানের প্রতিটি চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। ভৌতবিজ্ঞানের প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। তাহলে দেখে নিই কী কী পড়তে হবে তোমাদের। প্রথমেই তোমাদের যে সংজ্ঞাগুলো করতে হবে। প্রথম হচ্ছে কি, জ্বালানি তাপন মূল্য কী, এর সাথে এককগুলো করবে। 2 নম্বর হচ্ছে স্থিতিশীল উন্নয়ন কী, কোলবেড মিথেন কী, ফায়ার আইস বা মিথেন হাইড্রেট কী। এরপর সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ওজোন স্তর বিনাশের কারণ হিসেবে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড NO ও NO2-র ভূমিকা আলোচনা করো। 2 নাম্বার, মিথেন হাইড্রেট কীভাবে শক্তি আহরণে সাহায্য করে। 3 নাম্বার হচ্ছে ওজোন স্তর সৃষ্টি হয় কীভাবে। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী, স্থিতিশীল উন্নয়নের প্রধান শর্তগুলি লেখো। শেষ প্রশ্ন হচ্ছে অপ্রচলিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি প্রয়োজন কেন। এরপর হচ্ছে গ্যাসের আচরণ অধ্যায়। প্রথমেই দেখে নাও তোমাদের যে সূত্রগুলো করতে হবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, চার্লস ও বয়েলের সমন্বয় সূত্র আর অ্যাভোগাড্রোর সূত্র। এরপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে বায়ুর বুদবুদ জলাশয়ের তলদেশ থেকে উপরে ওঠার সময় আয়তন বৃদ্ধি পায় কেন। 2 নম্বর হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। চার্লসের সূত্রর ভি ভার্সেস টি লেখচিত্র অঙ্কন করো। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। PV=nRT সমীকরণের মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয় করো। আর 6 নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলির গতিশীলতা সপক্ষে দুটি যুক্তি দাও। 7 নাম্বার, গ্যাসের অণুগুলির বেগ ও গ্যাসের চাপের উপর উষ্ণতার প্রভাব আলোচনা করো। 8 নাম্বার হচ্ছে সম উষ্ণতার চাপে শুকনো হাওয়া কেন ভিজে হাওয়ার চেয়ে ভারী। PV=nRT সমীকরণটি প্রতিষ্ঠা করো। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যগুলি লেখো। আর বাস্তব গ্যাসগুলির আদর্শ আচরণ থেকে বিচ্যুতির কারণ লেখো। এই 3টে প্রশ্নের মধ্যে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। এরপর হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণী থেকে এই দুটো সূত্র তোমরা করবে, নিউল্যান্ডের অষ্টক সূত্র আর ডোবেরিনারের ত্রয় সূত্র। আর এই সংজ্ঞাগুলো তোমরা করে নেবে। পর্যায় ও শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয় এগুলো তোমাদের সবগুলো করতে হবে, কারণ তোমাদের এখান থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, তাই তোমাদের সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। এখানে তোমাদের যেগুলো সাজাতে দিয়েছি এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন আসবে না, তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলেই হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব লেখো। ক্ষার ধাতুর বৈশিষ্ট্য লেখো। আর হচ্ছে ক্ষারীয় মৃত্তিকার বৈশিষ্ট্যগুলো লেখো। 4 নাম্বার হচ্ছে সন্ধিগত মৌলগুলির বৈশিষ্ট্য লেখো। 5 নাম্বার, দুটি পর্যায়গত ধর্মের উদাহরণ দাও। পর্যায়গত ধর্ম নয়, এরূপ কয়েকটি ধর্মের উদাহরণ দাও। এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের শর্ট কোশ্চেনে প্রতিবার আসে। এরকম টাইপের কোশ্চেনগুলো তোমরা ভালো করে দেখবে, এবারে কিন্তু আসার চান্স খুব বেশি। 7-এরটা দেখে নাও। 8 নাম্বার, 9 নাম্বারটা দেখো। এই 4টে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নিষ্ক্রিয় গ্যাসের আয়নাইজেশন শক্তি খুব বেশি হয়, কিন্তু ক্ষার ধাতুর আয়নাইজেশন শক্তি খুব কম হয় কেন। 11 নম্বরে দেখো, একটি মৌল এর পরমাণু ক্রমাঙ্ক 20 ও অপর একটি মৌল বি এর পরমাণু ক্রমাঙ্ক 9। এই মৌল দুটি যৌগ গঠন করলে সেই যৌগের প্রকৃতি কী হবে, আয়নীয় না সমযোজী। এর পরের অধ্যায় হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন। এই যৌগগুলো তোমাদের ইলেকট্রন ডট গঠন দেখাতে হবে, আর এগুলো হচ্ছে তোমাদের লুইস ডট গঠন দেখাতে হবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। কোসেল আয়নীয় বন্ধন গঠন কীভাবে ব্যাখ্যা করেন। 2 নম্বর হচ্ছে অষ্টক সূত্র বলতে কী বোঝো। অষ্টক সূত্র মেনে চলে এবং অষ্টক সূত্রে ব্যতিক্রম দেখা যায় এমন যৌগের উদাহরণ দাও। এটা খুব ইম্পর্টেন্ট, MCQ আসে। একটি উদাহরণ দিয়ে দেখাও যে আয়নীয় যৌগের আয়নগুলি অষ্টকপূর্তি ছাড়াও আয়নীয় যৌগ গঠন করতে পারে। Na ও Na+-এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন। তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা হয় না কেন। 9টা দেখো, আয়নীয় যৌগের ক্ষেত্রে আণবিক ওজন কথাটির থেকে সংকেত ওজন কথাটি ব্যবহার যুক্তিযুক্ত কেন। অথবাগুলো দেখে নেবে। সমযোজী যৌগ কি কখনো তড়িৎ প্রেরণ করতে পারে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 13 থেকে 16 নম্বর প্রশ্নগুলো দেখো। এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। শেষ প্রশ্ন হচ্ছে আয়নীয় যৌগ ও সমযোজী যৌগের মধ্যে পার্থক্য লেখো। এরপর শেষ অধ্যায় হচ্ছে আলো। আলো থেকে উত্তর লেন্সে আলোক কেন্দ্র, পরম প্রতিসরাঙ্ক এবং রৈখিক বিবর্তন, এগুলো কাকে বলে করবে ভালো করে। এরপর প্রমাণের মধ্যে কী কী করবে দেখো। ডেল্টা = I1 + I2 - a,
R=2f। আর হচ্ছে প্রমাণ করো সমান্তরাল কাঁচ ফলকে আলোর প্রতিসরণের ফলে আপতিত রশ্মি এবং নির্গত রশ্মি সর্বদাই পরস্পর সমান্তরাল। এটা এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে করবে। স্নেলের সূত্র আর হচ্ছে রায়লের সূত্র, এই দুটো ভালো করে করবে। দেখে নাও কি কি চিত্রগুলো অঙ্কন করতে হবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। দর্পণের সামনে কোন অবস্থানে বস্তুকে রাখলে সৎ বিবর্ধিত অসৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে? সার্চ লাইট বা মোটর গাড়ি হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় এবং কেন? আপেক্ষিক প্রতিসরাঙ্ক ও পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কেন? একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? একটি লেন্সের সাহায্যে ঘরের দেওয়ালে একটি মোমবাতি প্রতিবিম্ব গঠন করা হলো। প্রতিবিম্বটির সাইজ মোমবাতির সমান। এই অবস্থায় মোমবাতি ও দেওয়ালের মধ্যে দূরত্ব 80 সেন্টিমিটার হলে লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য কত? স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণের ব্যাখ্যা করো। লাল ও বেগুনি আলোর জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক μr ও μv হলে প্রমাণ করো μr লেস দেন μv। প্রিজম বর্ণ সৃষ্টি করে না, বর্ণ বিশ্লেষণ ঘটায়, ব্যাখ্যা করো। সূর্যের আলোয় সবুজ পাতা সবুজ দেখায় কেন? মায়োপিয়া কি কিভাবে প্রতিকার করা হয়, অথবা হাইপারমেট্রোপিয়া কি কিভাবে প্রতিকার করবে?